গণভোটের ব্যালটে একটি প্রশ্ন ও 4টি প্রস্তাব ভোটাররা সহজে বুঝতে পারবে না বলে মত রাজনীতি ও সংবিধান বিশেষজ্ঞদের। এজন্য গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে সবার আগে উদ্যোগ নিতে হবে সরকারকে। দলগুলোকেও প্রচারণা চালাতে হবে। বিশ্লেষকরা মনে করেন, না ভোট জিতে গেলে সংস্কারের পুরো দায়িত্ব যাবে দলগুলোর ঘাড়েই। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য আদেশও জারি করেছেন রাষ্ট্রপতি। সংসদ নির্বাচনের দিনে হতে যাওয়া গণভোটের ব্যালটে থাকছে হ্যাঁ বা নাতে উত্তর দিতে একটি প্রশ্ন, সাথে থাকছে গুরুত্বপূর্ণ 4টি প্রস্তাব। গণভোটের ব্যালটে যে 4টি প্রস্তাব থাকবে সেগুলো হলো প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার সহ কয়েকটি সাংবিধানিক কমিশনের নিয়োগ, সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো ও বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সনদ অনুযায়ী সংস্কারে বাধ্য থাকবে রাজনৈতিক দলগুলো। প্রস্তাবগুলো থাকলেও ভোট হবে শুধুই এক প্রশ্নে, তা হলো আদেশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে মতামত হ্যাঁ কি না। জটিল এই প্রশ্ন ও প্রস্তাবগুলোতে কতটা সায় দেবে ভোটাররা? বিশেষজ্ঞদের মতে ভোটারদের আগ্রহী করে তুলতে কাজ করতে হবে সরকার ও রাজনৈতিক দল দুই পক্ষকেই। এটাকে অর্থবহ করতে হলে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকারকে আমার মনে হয় যে এই ব্যাপারে প্রচারণা ব্যাপকভাবে রেডিও, টেলিভিশনে, পত্রিকায় প্রচারণা করতে হবে, মানে জনগণকে বোঝাবার জন্য যে গণভোটটা কি জন্য হচ্ছে এবং কি প্রশ্নে, এবং এই প্রশ্নের অর্থ কি। এবং এটা আমার মনে হয় যে প্রচারণা করলে হয়তো গণভোটের একটা যৌক্তিকতা বা সার্থকতা থাকবে। আর যদি ব্যাপক প্রচারণা না হয়, জাস্ট এখন যেভাবে বলা হচ্ছে যে 4টা প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন, যাকে জনগণকে বোঝার, জানাবার যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে জনগণের পক্ষে এই গণভোটে অংশগ্রহণ করা দুরূহ হবে। গণভোটের বিষয়ে কতটা প্রচারণা চালানো হবে সেটি কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়াবে। এখন ভোটাররা খানিকটা যদি মনে হয় যে গণভোটের বিষয়টা তাদের কাছে জটিল মনে হচ্ছে, সেই ক্ষেত্রে তারা ভোট এটাতে নাও দিতে পারে, এরকম সম্ভাবনাও ঘটতে পারে। অন দি আদার হ্যান্ড এমনও হতে পারে যে রাজনৈতিক দলগুলো যখন প্রচারণা চালাবে, তারা হয়তো তাদের পক্ষে যেন গণভোটের রায়টাও যায় সেই প্রচারণাও চালাতে পারে। তবে প্রস্তাবগুলোর কয়েকটিতে ভোটাররা একমত না হলেও সনদ মানলে হ্যাঁ ভোট দিতে হবে। আবার সনদ মানছে কিন্তু সব প্রস্তাবে একমত নয়, তাহলে কি হবে? এ নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কোনো কারণে না ভোট জিতে গেলে কি হতে পারে? একজন বিশ্লেষক বলছেন, তখন সংস্কার বাস্তবায়নে দায়িত্ব নিতে হবে নির্বাচিত সরকারকেই। যেহেতু একমত হয়েছে দলগুলো অনেকগুলো বিষয় নিয়ে এবং দেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে, ফলে এই প্রেক্ষিতে আগামীতে যেই সরকারই আসুক, তারা জুলাইয়ের যে স্পিরিটটা আছে, জুলাইয়ের যে সনদের যে বিভিন্ন ধারাগুলো আছে, হয়তো তাদের বিভিন্ন জায়গায় কিছুটা দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, বাট তারা কিন্তু জুলাই সনদের ব্যাপারে এক ধরনের ঐক্যমত আছে যে নতুন যে সরকার আসবে, নতুন যে দেশ আমরা ভাবছি, সেখানে অনেক ধরনের সংস্কার করা প্রয়োজন। সেই সংস্কারের দিকে ওনারা এগোবেন। আমার মনে হয় এটি সম্পূর্ণ যে ব্যর্থ হবে তা নয়। এছাড়া নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদ হয়ে কাজ করতে কোনো সমস্যা দেখছেন না এই বিশ্লেষক। বিষয় এখানে ছিল। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন ও আইন করা সম্ভব নয়, প্রয়োজন নির্বাচিত সংসদ। শুক্রবার এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। তিনি আরো বলেন, জুলাই সনদের আরোপিত কোনো বিষয় মানতে বাধ্য নন তারা। এদিকে একটি দল ধর্মের নামে নারীদের ঘরে রাখতে চায় বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। চলমান নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে শাহবাগে জাতীয় নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশ, যেখানে বিভিন্ন পেশার নারীরা তুলে ধরেন তাদের হেনস্থার কথা, প্রতিবাদ জানান নির্যাতনের। একটা ভয়ঙ্কর রকম বিশাল শক্তি যেটা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, আমাদেরকে কর্মদক্ষতার সেই জায়গায় পৌঁছতে দিতে চায় না। যারা আপনারা এই ধরনের কথা বলছেন, আপনারা প্রস্তুত থাকেন, আগামী দিনে ভোটের জন্য প্রস্তুত থাকবেন, আগামী দিনে নারীদের অধিকারের জন্য প্রস্তুত থাকবেন। ঘর সামলাবো না বাইরে থাকবো, সেটা একান্তই আমাদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়।
আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে দিন। বিএনপি নেতারা বলেন, ধর্মের নামে নারীদের বিভ্রান্ত করা হচ্ছে। একটি দল নারীদের ঘরে রাখতে চায়। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন। তারা নারীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছেন। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। সালাউদ্দিন আহমদ কথা বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও। তিনি বলেন, সংসদের বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোনো প্রস্তাব, কোনো আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। আর সইয়ের পর জুলাই সনদের নতুন বিষয় যুক্ত করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি তার। আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আর নির্বাচিত সরকার এলে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সবগুলোই সমাধান করা সম্ভব। তিনি আরো বলেন, ছোটখাটো ইস্যু নয়, জনগণের মনোযোগ এখন নির্বাচনের দিকে। এছাড়া তিনি শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় সম্পর্কে বলেন, রায় কোন দিকে যাবে তা বিচার বিভাগের উপর নির্ভর করে। সবার উচিত বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। ওই সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমাধান আছে। শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে এটার সমাধান দেওয়া সম্ভব না। এর বাইরে কোনো সরকারের পক্ষে জনগণের মনের কথাও বুঝবে না, জনগণের চাহিদাও বুঝবে না। সুতরাং একটা নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে, যেগুলো আপনারাও জিজ্ঞেস করেছেন, এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে দেশকে সাজাবে বলে জানিয়েছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার পুরান ঢাকায় নির্বাচনী গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইশরাক জানান, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলের নির্যাতিত সকল দলের সবার নিরাপত্তায় প্রয়োজনীয় আইন করা হবে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। জুমার নামাজের পরপরই ঢাকা ৬ আসন পুরান ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল এসে জড়ো হয় ইত্তেফাক মোড়ে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে। পরে এখান থেকে শুরু হয় মূল আয়োজন, গণমিছিল। এই গণমিছিল থেকেই শুরু হলো ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচার। গণমিছিলটি ইত্তেফাক মোড় থেকে শুরু করে টিকাটুলি, দয়াগঞ্জ, ধূপখোলা, সূত্রপুর, লক্ষ্মীবাজার, কোতোয়ালির একাংশ প্রদক্ষিণ শেষে জয়কালী মন্দিরে এসে শেষ হয়। এ সময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয় পুরান ঢাকার অলিগলি। দীর্ঘদিন পর নির্বাচনী আমেজ পেয়ে এলাকার মানুষও বেশ আনন্দিত। বলছেন, ধানের শীষের পক্ষে যে প্রার্থী পেয়েছেন তার মাধ্যমেই পুরান ঢাকার সকল সমস্যা সমাধান করা সম্ভব। আমরা ন্যায্য ভোট, ন্যায্য অধিকার আমাদের তারেক জিয়ার নির্দেশেই ইশরাক হোসেনের ধানের শীষের প্রতীকে ভোট চাই। এই এলাকার মানুষের সাথে তার পরিবার, তার বাবার, তার বেড়ে ওঠা সবকিছুই এলাকার মানুষের সাথে। এলাকার প্রত্যেকটি মানুষকে তিনি চিনেন, এলাকার প্রত্যেকটি আদিবাসীকে তিনি চিনেন। জনগণের ভোটে যারাই সরকার গঠন করবে তাদেরই মেনে নেওয়া হবে জানিয়ে ইশরাক হোসেন বলেন, সকলের সহযোগিতা না থাকলে তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব নয়। আর বিএনপি ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজানো হবে। আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে
বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুক। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে বারে বেড়ে যান, জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। ইশরাক হোসেন নির্বাচিত হলে পুরান ঢাকার বাসিন্দাদের মৌলিক চাহিদা পূরণের আশ্বাসও দেন এই নির্বাচনী গণমিছিল থেকে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র। এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছে ৩ উপদেষ্টা। তাদের পদত্যাগও দাবি করেন তিনি। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেন তারা। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা, সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত, অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে যেন একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। গণভোটে 4টি বিষয় যুক্ত করা প্রচলিত পদ্ধতি নয় বলেও দাবি করেন ডাক্তার তাহের। সরকার বিএনপির নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য 4টা ভাগ করে করে হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করেছেন, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্যই এই ফ্র্যাকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটা সুযোগ এখানে করে দিয়েছে। 3 উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। আজকে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা, এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। কোনো দলের স্বার্থে সংস্কার করা সরকারের কাজ নয় বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। কোনো দলের সাথে ব্যালেন্স করা কিন্তু তার কোনো কাজ না, এটা দায়িত্ব না। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। জুলাই সনদ কতটুকু বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বললেন, সংসদকে গণভোটের পর 180 দিনের সময় দেয়া হয়েছে, কিন্তু এর মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে কি করতে হবে তার কোনো দিক নির্দেশনা নেই। জুলাই সনদে রাষ্ট্রপতির সই ও এর প্রজ্ঞাপনের পর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন এনসিপির এই নেতা। বাংলা মোটরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রজ্ঞাপন দেয়া জুলাই সনদে নোট অফ ডিসেন্টগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, তবে গণভোটের বিষয়টি এখন সুরাহা হয়েছে জানিয়ে আখতার হোসেন আরো বলেন, উচ্চকক্ষ গঠনের কথা বলা হলেও কারা প্রতিনিধিত্ব করবে সে বিষয়টি উপেক্ষিত থেকে গেছে। সংস্কারগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে আংশিক বাস্তবায়ন করা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন আখতার হোসেন। সংস্কারের যে পরতগুলো রয়েছে সেগুলোকে নানা ভাগে আসলে ভাগ করা হয়েছে। আমরা চেয়েছিলাম জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন, কিন্তু এই আদেশের মধ্যে জুলাই সনদের সংস্কার প্রস্তাবনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোর মধ্যে গুরুত্বের বিচার অগুরুত্বের বিচার তৈরি করে এটার আংশিক বাস্তবায়ন এবং আংশিকভাবে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া, এমন ধরনের একটা পরিস্থিতি এই জুলাই সনদের মধ্য দিয়ে তৈরি হয়েছে, বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে। এবং আমরা দেখেছি এই জুলাই সনদের বাস্তবায়ন আদেশের মধ্যে যদি গণভোটে পাশ করা জিনিস এবং জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেটা যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে
বাস্তবায়ন করা না হয় সেক্ষেত্রে কি ধরনের ফলাফল তৈরি হবে সে বিষয়টা কিন্তু এই আদেশের মধ্যে উল্লেখ করা হয় নাই। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে এক বৈঠকে এমনটা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে 10 লাখ তরুণ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যারা গত 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনুষ্ঠেয় 3টি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই সনদ বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা, যা গত বছরের ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ওই বৈঠকে আসন্ন নির্বাচন ছাড়াও বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট ও বিমান ও সামুদ্রিক খাতে যুক্তরাজ্যের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। দেশের 50 ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার বেলা 11টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের 3 দিন ব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। সেনাপ্রধান আরও বলেন, আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারী ক্ষমতায়নও চাচ্ছি। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। এজেইসি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন তিনি। দেশে যদি 50 ভাগ যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে, তাহলে সেটা একটা ভুল হবে। নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালি ভালো ছাত্র স্টুডেন্ট রেজাল্টে ভালো হলেই হবে না, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। সে উদ্দেশ্যে এই ক্যাডেট কলেজ কাজ করে যাচ্ছে। নৈতিকতার শিক্ষা দেওয়া, সততা, নৈতিকতা, এগুলোর শিক্ষা আমরা দিয়ে চলেছি। সেটা যদি আমরা তোমাদের মধ্যে ঢোকাতে পারি, তাহলে অবশ্যই আমি মনে করবো এই ইনস্টিটিউশন সফল। ব্যবসায়ী সংগঠনগুলো রাজনৈতিক দলের শাখা হিসেবে নির্দিষ্ট গোষ্ঠীর হীন স্বার্থ রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তার মতে, রাষ্ট্র পরিবর্তনে ব্যবসায়ী ও পেশাজীবীদের এক হয়ে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল আমিনের রিপোর্ট। শেখ হাসিনার 1.5 দশকের কর্তৃত্ববাদী শাসনে ভঙ্গুর অবস্থায় পতিত হয় অর্থনীতি। ব্যাংক লুট, কর ফাঁকি, অর্থ পাচারে বিপর্যস্ত হয়ে পড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো। মূল্যস্ফীতি, কাজের অভাব সহ নানা সমস্যায় দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। কাজের অভাবে তরুণ সমাজের হতাশা জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। এই সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, তরুণ সমাজের সেই চাওয়া পূরণ হচ্ছে কিনা। তিনি বলেন, দারিদ্র্য বাড়ছে, কমছে কর্মসংস্থান, উল্টো পথে হাঁটছে সামাজিক সূচক। প্রথমবারের মতো আমরা দারিদ্র্য বিমোচনে উল্টো গতি দেখছি। এটা কমছে না, বরং বাড়ছে। কর্মসংস্থানও উল্টো পথে, সামাজিক সূচকও নেতিবাচক। উন্নয়নের পরের ধাপে যেতে 4 বিষয়ে জোর দেন হোসেন জিল্লুর: আধুনিক শিক্ষা ও দক্ষতা, অর্থনীতির নতুন চালক তৈরি, সুশাসন এবং রাজনৈতিক পরিবর্তন। তার মতে, রাজনৈতিক পরিবর্তনে ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রেসার গ্রুপ হতে হবে। আমাদের ব্যবসায়ী সংগঠনগুলো প্রকৃত অর্থে ব্যবসায়ী সংগঠন নয়, বরং রাজনৈতিক দলের শাখা। তারা নির্দিষ্ট গ্রুপের হীন স্বার্থ রক্ষা করেছে। পেশাজীবী ও উদ্যোক্তাদের নতুন কোয়ালিশন করতে হবে। রাজনৈতিক দল গঠনের জন্য নয়, বরং পরিবর্তনের জন্য প্রেসার গ্রুপ হতে হবে।
in a way fulfill or serve the term for which we use the word business association. আলোচনায় মূল্যস্ফীতি কমাতে টাকার প্রবাহ নিয়ন্ত্রণের পাশাপাশি বাজার ব্যবস্থার উন্নয়নেও জোর দেন বক্তারা। রুহুল আমিন, ৭১, ঢাকা। অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে পাওনা টাকা আদায় করতে বন্ধু জরেজ মিয়ার সাথে ঢাকায় এসেছিল রংপুরের আশরাফুল। এরপর থেকেই তার খোঁজ মিলছিল না। ফোন করলে তার বন্ধু জরেজ ফোন রিসিভ করত বলে জানিয়েছে পরিবার। সর্বশেষ বৃহস্পতিবার রাজধানীর হাইকোর্টের সামনে ড্রামে পাওয়া যায় আশরাফুলের ২৬ টুকরো মরদেহ। পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডে জরেজ মিয়া জড়িত। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। চার বোনের একটি মাত্র ভাই আশরাফুল। প্রিয় ভাইকে হারানোর বেদনা কতটা তা কিছুটা বোঝা যায় বোনের এমন আহাজারিতে। ২৬ খণ্ড করা আশরাফুলের মরদেহ বুঝে নিতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন পরিবারের সদস্যরা। সেখানেই এই হৃদয় বিদারক দৃশ্য। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশ। আমার বোনটার এখন কি হবে ভাই, আমার ইতিম বাচ্চা গেলে কি হবে? পরিবারের সদস্যরা জানায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে ব্যবসার কথা বলে বন্ধু জরেজ মিয়ার সাথে ঢাকায় আসে আশরাফুল। কিন্তু কে জানতো তার জন্য অপেক্ষা করছে এমন করুণ পরিণতি। বৃহস্পতিবার হাইকোর্টের সামনের সড়ক থেকে ড্রামে মেলে আশরাফুলের খণ্ডিত মরদেহ। জারেজ ভাই সহ আছে আর কি, একসঙ্গে ওরা ঘোরাফেরা, একসঙ্গে সম্ভবত ব্যবসাও করে। জারেজ নাকি আগে বিদেশে ছিল, এখন ওর সঙ্গে ব্যবসা করতেছে আর কি। এখন কালকে নাকি ওকে ফোন দিছিল আমার বাসা থেকে, কোন ভাই প্রথমে নাকি জারেজ ভাই মানে সন্দেহমূলক যে ওই রিসিভ করছে, ওর কণ্ঠ বোঝা গেছে। আমার ভাই শাস্তি যারা দিয়েছে তাদের ফাঁসি চাই আমি। আল্লাহ আল্লাহ বিচার করো আল্লাহ আল্লাহ। এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে পরিবার। ঘটনার পর থেকেই সন্দেহভাজন জরেজ মিয়া পলাতক। পুলিশ বলছে হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা। একটা মানুষ খুন হয়েছে, ২৬ টুকরো করে কেটে ফেলেছে। এইখানে এটার সঙ্গে আসলে কজ এফেক্ট রিলেশনশিপ কি আছে, এটা আসলে তদন্তের পরে আসলে প্রকৃত রহস্যটা উদ্ঘাটন হবে। এটা আমরা আসলে আরেকটু সময় গেলে হয়তো আমরা এটা ক্লিয়ার করতে পারবো আপনাদেরকে। নিহত আশরাফুল ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসা করতেন বলে জানায় তার পরিবার। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা, মা এবং বড় বোনের কবর জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী প্রচার শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। দুপুরে জুমার নামাজের পর দিনাজপুর শহরের শেখ ফরিদ গোরস্থান থেকে এই কর্মসূচি শুরু হয়। সদর উপজেলা নিয়ে এই দিনাজপুর ৩ নির্বাচনী এলাকায় বেগম খালেদা জিয়ার শৈশব কৈশোর কেটেছে। নেতাকর্মীরা বলছেন, দলীয় প্রচারের আরও গতি আনতে দলের সিদ্ধান্তে তারা এই পদক্ষেপ নিলেন। সহকর্মী খালিদ আরাফাতের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। আগের দিনের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর শহরের শেখ ফরিদ গোরস্থানে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন বেগম খালেদা জিয়ার বাবা স্কান্দার মজুমদার, মা বেগম তোয়েবা মজুমদার এবং বড় বোন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বেগম খুরশিদা জাহান হক। তাদের কবর জিয়ারতের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচার শুরু করেন। সেখানে তারা সংক্ষিপ্ত সময় অবস্থান করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দোয়া করেন। এ সময় বিএনপি নেতারা জানান, দিনাজপুর ৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে এরই মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখন শান্তিপূর্ণভাবে তারা গণসংযোগ ও প্রচার চালাবেন। এখানে ৪ লক্ষর উপরে ভোটার আছে। আমরা ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে ৩ লক্ষ প্লাস ভোটে জয়যুক্ত করব। আমি দিনাজপুরবাসীকে বলতে চাই, এই বাংলাদেশে যেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, সেজন্য উনি দেশ ছেড়ে পালিয়ে যায়নি কখনোই। আপনারা যারা 14 সাল, 18 সাল এবং 24 সালে ভোট দিতে পারেননি, অনেক তরুণ তরুণী আছেন, তারা হয়তো জানেন না যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার এই বাংলাদেশের জন্য কি করেছেন। নেতারা আরও জানান, মূলত আগামী নির্বাচনে এই আসনে দলীয় প্রধানের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জনসমর্থন সুসংহত করাই এই আগাম প্রচারের লক্ষ্য। জরুরি সভায় একটি সিদ্ধান্ত হয়, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরহুম পিতা স্কান্দার মজুমদার এবং মাতা তৈয়বা মজুমদার এবং তার বড় বোন
খুশিজান হক চকলেট আপার কবর জিয়ারত করার মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই নির্বাচনের প্রচারণার কাজ শুরু করব। শহরের বালুবাড়ি এলাকায় ছোটবেলা কেটেছে বেগম খালেদা জিয়ার, তার পড়াশোনাও এখানে। হাসান আহমেদ, ৭১।